নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমাদের যুগলবন্দি ইউটিউব চ্যানেলে। যুগলবন্দির আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এক ভিন্ন ধারার ছোট গল্প, মাথার রহস্য। গল্পটি এবং আমাদের প্রচেষ্টা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আরও নতুন নতুন ভিন্ন ধারার গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল যুগলবন্দি। প্রধান গল্প পাঠে কৌশিক এবং ভিডিও এডিটিং ও উপস্থাপনায় পার্থ। শুরু হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এক ভিন্ন ধারার ছোট গল্প, মাথার রহস্য। শেষ বয়সে একসঙ্গে থোক ২,০০০ টাকা হারানোর পর পতিতপাবনের মাথাটা একটু খারাপ হইয়া গিয়েছিল। বেচারি গরিব মানুষ, সারা জীবন সামান্য মহিনায় চাকরি করিয়া অতি কষ্টে ছেলেদের মানুষ করিয়াছে। ধারকার্য করিয়া স্ত্রীর গহনা বেচিয়া মেয়ে দুইটির বিবাহ দিয়াছে। জীবনে একটি বারের জন্য কোনোদিন ২,০০০ টাকা নিজের বলিয়া দাবি করিতে পারিয়াছে কিনা সন্দেহ। পেনশন নেওয়ার পর মাসে মাসে ৩৭ টাকা পেনশন আর জীবন বীমার ওই ২,০০০ টাকা ছাড়া পতিতপাবনের আর কিছুই ছিল না। টাকা তো নয়, গায়ের রক্তের চেয়েও বেশি। কলিকাতা শহরের ভোজবাজিতে ১ মিনিটের মধ্যেই সেই টাকাটা যে কোথায় উড়িয়া গেল, ব্যাপারটা যে কি হইয়াছিল বাড়ির লোকে ঠিক জানে না। নন্দীগ্রামে পতিতপাবনের বাড়ি। পাওনা টাকাটা আদায় করিয়া ব্যাংকে জমা দিয়া আসিবার জন্য সে কলিকাতা গিয়েছিল। ৩ দিন পরে সে গম্ভীর মুখে বাড়ি ফিরিয়া আসিল। জীবনযুদ্ধে হাসি খুশি ভাবটা পতিতপাবনের অনেক দিন উড়িয়া গিয়াছে। তবু সাধারণত সে এরকম খাপছাড়া গাম্ভীর্যের ধার ধারে না। চোখের চাউনিও যেন একটু কেমন কেমন। স্ত্রী অন্নপূর্ণা জিজ্ঞাসা করিল, টাকা পেলে? পেয়েছি। কোন ব্যাংকে জমা দিলে? সরকারি ব্যাংকে তো? পতিতপাবন আশ্চর্য হইয়া বলিল, ব্যাংকে জমা দেব কেন? আমি কি সেরকম হাবা নাকি? পুঁতে রেখেছি। পুঁতে রেখেছ? কোথায় পুঁতে রেখেছ? তা দিয়ে তোমার কি দরকার? যেখানেই হোক রেখেছি। তারপর ধীরে ধীরে মোটামুটি ব্যাপারটা বোঝা গেল। টাকাটা পতিতপাবন যথারীতি আদায় করিয়াছিলেন। তারপর কি যেন হইয়াছে। টাকাটা হয় কোথাও পড়িয়া গিয়াছে, নয় কেউ পকেট মারিয়াছে, নয় ভাঁওতা দিয়া বাগাইয়া লইয়াছে, নয় অন্যভাবে গিয়াছে চুরি। বাড়ি ফিরিবার পরদিন পতিতপাবনের মাথাটা কিছুক্ষণের জন্য একটু সাফ হইয়া আসিয়াছিল। সে সময় তার কথাবার্তা হইতে এই পর্যন্ত অনুমান করা গিয়াছে। বড় ছেলে মাধব যা করার ছিল করিয়া দেখিল। বাপকে জেরা করিল। ঘণ্টার পর ঘণ্টা যে টিনের সুটকেস সঙ্গে লইয়া পতিতপাবন কলকাতায় গিয়াছিল, তন্ন তন্ন করিয়া সেটা খোঁজাখুঁজি করিল। কলকাতা গিয়া এখানে ওখানে ছুটাছুটি করিল। তারপর বাড়ি ফিরিয়া বিষণ্ণ মুখে মাথা নাড়িয়া বলিল, ও টাকা গেছে মা। অন্নপূর্ণা কাঁদিতে লাগিল। কি অদৃষ্ট করে জন্মেছিলাম আমি! টাকাকে টাকা গেল, এদিকে আবার কি সর্বনাশ হলো দেখ। হ্যাঁ রে মাধু, টাকার শোকে মানুষ কি সত্যি পাগল হয়ে যায়? আস্তে আস্তে কমে যাবে তো। মাধব মুখ খিচাইয়া বলিল, যাবে না? ও তো বাবার ঢং। টাকাগুলো বিসর্জন দিয়ে এসে কি আর করেন? মাথা খারাপ হওয়ার ভান করেছেন। অন্নপূর্ণা আরো বেশি কাঁদিতে কাঁদিতে বলিল, তোরও মাথা খারাপ হয়েছে মাধু, নইলে ওর নামে তুই অমন কথা বলিস? ঢং করবার মানুষ উনি।
মাধব মুখ ভার করিয়া বলিল, আমি এবার কাগজ বার করব কি দিয়ে? কত বললাম বাবা আমি সঙ্গে যাই, অতগুলো টাকা একা তুমি সামলাতে পারবে না। তখন সে কথা কানে তোলা হলো না। এবার এবার কি করব আমি? কাগজের জন্য কার কাছে গিয়ে হাত পাতবো? এদিকে এমন সর্বনাশ হয়ে গেল, আর কাগজের ভাবনাটাই তোর কাছে বড় হলো রে মাধু। হবে না? জানো এ সময় আমার মনের মতো একটা মাসিক বার করতে পারলে 1 বছরে বড়লোক হয়ে যেতাম। এবার অন্য লোকে মেরে নেবে। 2000-এর মধ্যে 500 টাকা মাধবকে দেওয়ার কথা ছিল। সেই শোকেই তাকে বিশেষ রকম কাবু হইয়া পড়িতে দেখা গেল। আর স্বামীর রকম সকম দেখিয়া অন্নপূর্ণার যত বুক ধরফর করিতে লাগিল, অবিবাহিতা কন্যা পুচকির দিকে চাহিয়া তত উথলাইয়া উঠিতে লাগিল টাকার শোক। পতিতপাবন জিজ্ঞাসা করে, কাঁদছ কেন? অন্নপূর্ণা বলে, ওগো, আমাদের পুচকির বিয়ে দেব কি করে? পতিতপাবন আশ্চর্য হইয়া বলে, পুচকির বিয়ে? সেদিন না পুচকির বিয়ে দিলাম, আবার বিয়ে কিসের? মাধবের বউ শাশুড়ির দেখা দেখি এতক্ষণ যে চোখ মুছিতেছিল, এবার খিলখিল করিয়া হাসিয়া ফেলিয়া মুখে আঁচল চাপা দেয়। বেকারের বউ কিন্তু সংসারে ভাবনা চিন্তা না থাকায়, তার নিজস্ব ব্যক্তিত্ব বলিয়া কিছু না থাকায় সংসারে হাসি কান্নার স্রোতেই গায়ে লিয়া ভাসিয়া বেড়ায়। তবে একটা আশ্চর্যের বিষয় এই, পরের দেখা দেখি সে কাঁদে বটে, হাসির কথায় হাসে কিন্তু সে নিজে নিজেই। পতিতপাবন হাঁকিতে আরম্ভ করলেন, পুচকি পুচকি। পিছন হইতে সামনে আসিয়া পুচকি বলে, কি বাবা? তুই কেমন মেয়ে রে পুচকি? 2 বছর আগে এত খরচপত্র করে তোর বিয়ে দিলাম, আবার তোর বিয়ে কিসে? ইয়ার কি বেচিস নাকি? ঠাহর করিয়া দেখিয়া পতিতপাবন রাগিয়া আগুন হইয়া যায়। সিন্দুর দিসনি যে তুই? কেন দিসলি হারামজাদে? আর একবার আমার দফা নিকেশ করবার মতলব করছো না? একবারে স্বাদ মেটেনি। মেজ ছেলে যাদব অদূরে দাঁড়াইয়াছিল। সে চোখের ইশারা করিতে হতভম্ব পুচকি পলাইয়া যায়। পতিতপাবন নিজের মনে বিড়বিড় করিয়া বকিতে থাকে যে সে আর পারিয়া উঠিল না। এত কষ্টে যদি বা 1002 টাকা জোগাড় করিয়াছে, সকলের নজর ওই টাকাটার উপরে। ওটা যতক্ষণ না শেষ করিতে পারিতেছে, কারও আর স্বস্তি নেই। যাদব বলে, তোমার টাকা কোথায় পোতা আছে আমরা তো কেউ জানি না বাবা। জানবার জন্য মতলব তো বাগাচ্ছ 1000 রকমের। তাই বা কেন ভাগাবো? টাকা দিয়ে আমাদের কি দরকার? তোমার টাকা যেখানে আছে সেখানে থাক। মাথার ভিতরে যার গোল বাঁধিয়া গিয়াছে, কে তাকে বুঝাইবে? এ বাড়িতে সকলের চেয়ে বেশি মাথাটা পরিষ্কার যাদবের। সংসারে মানুষের কাণ্ডকারখানাগুলি সে যেমনভাবে বুঝিতে পারে, বুঝাইতেও পারে তেমনি। জোরালো একটি ব্যক্তিত্ব থাকার জন্য তার কথাগুলি লোকে বুঝিতেও চায়। কিন্তু বাপকে বুঝাইতে গিয়া সেও হার মানিয়া যায়। তার বিকৃত মাথাটা কিছুতেই ছেলের ভালো মাথার এ ভাব স্বীকার করিতে চায় না। একটা সূত্র ধরিয়া এক দিকে নিজের বিকৃত কল্পনার রথটি চালাইতে থাকে। তার সমস্ত বিকারের ভিত্তি ওই 2000 টাকা। কোন চুলায় গিয়াছে সে টাকা ভগবান জানেন। দিবা রাত্রি তার মনের মধ্যে ওই টাকার চিন্তা পাক খাইয়া বেড়ায়। কখনো নিজের মনে ভাবে, কখনো ভাবনাগুলিকে শোনাইয়া বেড়ায় 10 জনকে। অন্য লোকে নিজেদের মধ্যে যখন যে বিষয়েই আলোচনা করুক, পতিতপাবন সেই আলোচনায় যোগ দিলে 2000 টাকার কথা টানিয়া আনে, যে টাকা সে পুঁতিয়া রাখিয়াছে, আর যে টাকাটার দিকে পৃথিবী শুদ্ধুর সকলের লোভ, আর যে টাকাটা দিয়ে সে একদিন এই করিবে, ওই করিবে, তাই করিবে। টাকাটা যদি কোথাও পড়িয়া গিয়া থাকে, আর এমন কেহ যদি পাহিয়া থাকে,
যে দাঁতে দাঁত ঘষিয়া ২,০০০ টাকার লোভও সামলাতে পারে, এই আশায় কয়েকটা কাগজে বিজ্ঞাপন দেওয়া হইয়াছিল। কেমন করিয়া একটা বিজ্ঞাপন চোখে পড়িয়া যাওয়ায় পতিতপাবন চটিয়া লাল। মাধবকে ডাকিয়া বলিল, কে দিয়েছে বিজ্ঞাপন? তুই? হ্যাঁ, ভাবলাম যদি কেউ কুড়িয়ে পেয়ে থাকে। কুড়িয়ে পেয়ে থাকে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে? হ্যাঁ, বলছি পুঁতে রেখেছি, কুড়িয়ে পাবে কি করে? পুঁতে রেখেছো তো বুঝলাম। বুঝলাম? কি বুঝলাম? বল পাজি, বুঝলাম মানে কি? তোকে বলতে হবে? পুঁতে যদি রেখে থাকো, দেখাও দেখি কোথায় পুঁতে রেখেছো। একবারটি শুধু দেখাও, তারপর তোমার যেখানে খুশি রেখে দিও। তু শব্দটি করব না, খালি মুখে বললেই তো হবে না পুঁতে রেখেছি। রাগে পতিতপাবনের মুখের চামড়া কুচকাইয়া গেল। সে চিৎকার করিয়া বলিতে লাগিল, তুই শয়তানের একশেষ মাধু, বজ্জাতের একশেষ। ভেবেছিস এমনি ফিকির করে টাকাটার খোঁজ জেনে নিবি বটে? বিজ্ঞাপন বন্ধ করে দে মাধু, ভালো চাস তো। আর শোন, বলি তোকে, খবরদার আমার টাকার কথা তুই মুখে আনবি না। আমার টাকা, আমি যা খুশি করব, তোর কি? যাদবও ভাবিয়া চিন্তিয়া টাকার সম্বন্ধে উচ্চবাচ্য করিতে বাড়ির লোককে বারণ করিয়া দিল। মিছামিছি পতিতপাবনকে উত্তেজিত করিয়া তুলিয়া লাভ কি? ক্ষতি যা হওয়ার তা হইয়াছে, আর তা ফিরিবে না। টাকাটা যে কোথাও পোঁতা আছে, এ ভুল ভাঙিয়া গেলে বরং পতিতপাবনের মাথা আরও বিগড়াইয়া যাওয়ার সম্ভাবনা। তার চেয়ে তার এই ভুল ধারণাতে সায় দিয়া চলাই সকলের উচিত। হয়তো ধীরে ধীরে একদিন সে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়া আসিবে। অন্য ছুতায় অন্য পরিচয়ে বাড়িতে আসিয়া একজন ডাক্তার একদিন পতিতপাবনের ব্যাপারখানা দেখিয়া গেলেন। বলিলেন যে, হঠাৎ মনে আঘাত লাগিয়া যে পাগলামি আসে, সেটা সাধারণত স্থায়ী হয় না, আস্তে আস্তে চলিয়া যায়। এমনও অনেক দেখা গিয়াছে যে একবার একটা আঘাতে হঠাৎ যে বদ্ধ পাগল হইয়া গিয়াছে, আর একবার অন্য একটা আঘাতে তেমনি হঠাৎ সে হইয়া উঠিয়াছে সুস্থ। যাদব বুঝি সেই পাগলের গল্প জানে না। সিঁড়িতে পা পিছলাইয়া পড়িয়া মাথা ফাটিয়া যে অজ্ঞান হইয়াছিল ৩ দিন, তারপর যখন জ্ঞান ফিরিয়া আসিল, একেবারে সুস্থ স্বাভাবিক মানুষ। বড় আশ্চর্য জিনিস মানুষের মাথাটা, বড় খাপছাড়া, বড় রহস্যময়। কিসে যে কখন কি হয়, কারও তার বলার ক্ষমতা নাই। ডাক্তারির পর একটু কবিরাজি চিকিৎসা হইল। কখনো একটু ভালো মনে হলো পতিতপাবনকে, কখনো মনে হইল পাগলামি যেন বাড়িয়া গিয়াছে। কিন্তু বিশেষ কিছু উন্নতি কোনো চিকিৎসাতেই দেখা গেল না। বাড়ির সকলের মন খারাপ হইয়া রইল এবং উপদেশ ও পরামর্শ দিবার মস্ত একটা বিষয়বস্তু জুটিয়া গেল পাড়ার লোকের। পূজা, মানত ও মাদুলির মধ্যে পূজা আর মানতগুলিই দেখা গেল সম্ভব। পতিতপাবনকে মাদুলি ধারণ করানোর কোনো উপায় খুঁজিয়া পাওয়া গেল না। কে তাকে বলিবে যে তোমার মাথা খারাপ হইয়া গিয়াছে, এই মাদুলি ধারণ করো, সারিয়া যাইবে? ভয়ানক কিছু করিবার ঝোঁকও পতিতপাবনের আসে না। কতগুলি বিষয়ে মাথাটাও সে মোটামুটি ঠিক রাখিয়া চলে, এই যা একটা ভরসার কথা। অন্য পাগলের মতো বাঁধিয়া রাখিতে হইলেই হইয়াছিল। প্রত্যেক মাসের ১লা তারিখে নিয়মিত পেনশনটাও সে লইয়া আসে, সময় মতো স্নানাহার করে। সংসারের স্বাভাবিক গতিতে এমন বাধা জন্মায় না যে জন্য সকলকে ব্যতিব্যস্ত হয়ে উঠতে হয়। রাত্রে যদি না ঘুমায়, অন্য কারো ঘুমের সে ব্যাঘাত করে না। বিড়বিড় করে যখন যা বকে, এত আস্তে জড়াইয়া জড়াইয়া কথাগুলি বলে যে সাত করিয়া কান পাতিয়া না শুনিলে কারো শুনিবার দরকার হয় না। ভেবেছিলাম যে ওইখানটা রেখেছি, মনে পড়ছে না। না, হয়তো কোনটাই কি ছাদিয়ে গিয়ে একবার দেখলে কেমন? না না, বাগানটা হতে পারে। বাগান দরজার সামনে কি, সামনের দরজা দিয়ে ওই বাঁ দিক দিয়ে গিয়ে সোজা একটু হাঁটলে হতে পারে। দাড়ি গোফে পতিতপাবনের মুখখানা একরকম ঢাকিয়া গিয়াছে।
তার চোখের দিকে চাহিলে কিন্তু একটা অদ্ভুত অনুভূতি হয়। কেমন একটা জটিল দুর্বোধ্য রহস্য তাহার দুটি চোখে একটা অস্বাভাবিক বিচ্ছিন্ন জ্যোতির মতো ঘনিয়ে আসিয়াছে। শিশুর চোখে যেন ফুটিয়া আছে শ্মশানচারী কাপালিকের দৃষ্টি। পাগলামি পাগলের নিজস্ব বৈশিষ্ট্য। পতিত পাবনের পাগলামি এমন বেমানান মনে হয়, এই অস্বাভাবিকতা যেন তার পক্ষে একান্তই অস্বাভাবিক, অনুচিত কিছু। যাদব বলে, বাবা ভালো হয়ে যাবে মা, আমার যেমন ভাগ্য। সত্যিই ভালো হয়ে যাবে। মা, আমি একটা বুদ্ধি বার করেছি। কোনো রকমে যদি 2000 টাকা জোগাড় করতে পারতাম। মাধব একটা 50 টাকার চাকরি জোগাড় করিতে পারিল বটে, যাদবের পক্ষে 2000 টাকা জোগাড় করার কোনো ভরসাই দেখা গেল না। মাধবের চাকরি হওয়ায় ভাবিয়া চিন্তিয়া যাদব আর পড়া ছাড়িল না। কলিকাতায় এক কাকার অমত সত্ত্বেও তার বাসায় উঠিয়া কলেজের কাটা নামটা জোড়া লাগাইয়া ভয়ঙ্কর পড়া আরম্ভ করিয়া দিল। পড়িয়া পড়িয়া মরিয়া গেলেও টাকা হয় না, যাদব তা জানে। কিন্তু কি আর করা যায়, আর কোনো পথের সন্ধান তো সে রাখে না। কাকার বাড়ির ফাইফরমাস খাটতে বললে যাদব খাটে না, গালাগালি দিলে শোনে না, খাইতে না ডাকিলে নিজে পাত পাড়িয়া বসিয়া খায়, আর সপ্তাহে 2 সের ওজন কমানোর মতো পড়ে। এমন অসাধারণ ভালো একটি ছেলে বাড়িতে থাকিলে যদি বাড়ির পাঠ বিমুখ আড্ডাধারী ছেলে দুটির কিছু ভালো হয়, এই আশায় কাকার বাড়ির সকলে শেষে যাদবের অপরাধগুলি ক্ষমা করিয়া ফেলে। এমনকি কাকিমা একদিন মুখখানা হাসি হাসি করিয়া পর্যন্ত বলে, আচ্ছা বাবা, তুই পড়, তোকে আর বাজারে যেতে হবে না। ধরা বাঁধা একটা নিয়মই যে আছে যে পড়িতে পড়িতে যে যত রোগা হইতে পারিবে সে তত ভালোভাবে পাশ করিবে। সুতরাং যাদবের পরীক্ষার ফলটা হলো চমৎকার। গ্র্যাজুয়েটত্ব অর্জন করিয়া বিশ্ববিদ্যালয়ে নাম লিখাইয়া যাদব পণ প্রথার বিরুদ্ধে যত আন্দোলন উঠিয়াছে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ভালো মেয়ে যদি পাওয়া যায় তো ভালোই, যদি না পাওয়া যায় তাতেও ক্ষতি নাই, আর সমস্ত তার গণ্ডায় গণ্ডায় বুঝিয়ে পাওয়া চাই। আর চাই নগদ টাকা, ঠোক 2000, 1999 হইলেও চলিবে না, পুরোপুরি 2000। যাদবের ভাবসাব দেখিলেই যেন কেমন কেমন লাগে। যেমন চেহারা ছিল, স্বভাব ছিল, সেরকম চেহারাও নাই, স্বভাবও নাই, আগা গোড়া বদলাইয়া গিয়াছে। শান্ত শিষ্ট ধীর প্রকৃতির ছেলেটার মধ্যে কেমন যেন একটা চাঞ্চল্য আসিয়াছে বোঝা যায়। জীবনটা যার কাছে এতদিন ছিল সহজ ও সাধারণ, হঠাৎ তার যেন জীবন সম্বন্ধে গুরুতর একটা নেশা জন্মিয়া গিয়াছে। সহজ বুদ্ধি বিবেচনার মধ্যে মাথা তুলিয়াছে জোরালো ভাব প্রবণতা। মাধব বলে, তুই বড় বেহায়া যদু, নিজের বিয়ের সম্বন্ধে এমন করে। যাদব বলে, তুমি বোঝো না দাদা, বিয়ের জন্য বিয়ে করছি নাকি আমি, টাকার জন্য। টাকার জন্য বিবাহ করিলে নিজের বিবাহ সম্বন্ধে যত দূর খুশি নির্লজ্জ হওয়া যায়, এই রকম একটা ধারণা যাদবের মনে আছে। সে তাই মহাৎসহে নিজের বিবাহের কথা আলোচনা করে, দেনা পাওনার ফর্দ দাখিল করে। ফর্দ দেখলেই বোঝা যায় 1004 কমে মেয়ের বাপের আর রেহাই নেই। তা হোক, বাড়িঘর না থাক, বাড়ির অবস্থা ভালো না হোক, ছেলের বাপের মাথার ব্যারাম থাক, পরীক্ষা পাশ করিতে তো ছেলে অসাধারণ পটু। ঘটক একেবারে 5000 টাকার এক বলিয়া নিয়ে হাজির করে। ভদ্রলোক নগদ দিতে রাজি থাকেন 3000। ঘটকের 300 বাদ দিলে যাহা হইতে বাকি থাকিবে 2700। যাদব বলে, ঠিক এই তো চাই। ছেলের বিবাহেও যে টাকা খরচ হয় এটা এতদিন তা খেয়াল হয় নাই কেন ভাবিয়া সে আশ্চর্য হইয়া যায়। এই বেশ হইয়াছে, 700 টাকা যা বেশি পাওয়া গেল, সেই টাকার মধ্যেই বৌভাত ইত্যাদি খরচ মিটিয়া যাইবে। হাতে থাকিবে পুরোপুরি 2000।
কেবল 2000 নগদ নিলে যে কাজের জন্য এত কাণ্ড করা, সেই কাজটাই যে তার হইত না। 2000-এর কত খরচ হইয়া যাইত কে জানে। যথারীতি বিবাহ হইয়া গেল। বউ অবশ্যই সুবিধার হইল না, সব দিক থেকে সুবিধে হয়ও না। রং একটু কালো, বউয়ের দেহ একটু স্থূল, মুখখানা একটু চ্যাপ্টা, আর বাঁ চোখটা এত ছোট যে এ চোখে তার দৃষ্টি নাই। নাম পর্যন্ত ভালো নয় বউয়ের, কালিদাসী। যাদব আগেই মেয়ে দেখিয়াছিল, তবু বিবাহের রাত্রে চোখের পলক ফেলিতে তার যেন একটু একটু কষ্ট হইতে লাগিল। উপবাস আর অনিদ্রায় যেরকম হয় তার চেয়ে অন্যরকম কষ্ট। তোমার ঘুম পেয়েছে? বউ মাথা নাড়িল। তোমার গালের কাঁটাদারটা কিসের? ফোড়া হয়েছিল। বোঝা গেল মেয়ে দেখার সময় যেমন মনে হইয়াছিল বউয়ের গলা তার চেয়েও কর্কশ। অতিরিক্ত লজ্জার ভেজালটা উপিয়া গেলে ও গলার স্বর কেমন শোনাইবে কে জানে। একটা নিঃশ্বাস ফেলিতে গিয়ে নিঃশ্বাসটা যাদব চাপিয়া গেল, কিন্তু প্রকাণ্ড হাইটা কোনো মতে দমন করা গেল না। বউ ভাতের হাঙ্গামা চুকিয়া যাবার পরদিন সকালবেলা পতিতপাবন বাড়ির সামনের দাওয়ায় বসিয়া গম্ভীর মুখে তামাক টানিতেছিলেন। বাড়িতে বিবাহের গণ্ডগোল শুরু হওয়ার পর হইতেই সে কেমন চুপচাপ হইয়া আসিয়াছিল। কেমন এক প্রকার বিস্মিত দৃষ্টিতে গভীর মনোযোগের সঙ্গে সকলের চলাফেরা হইচই লক্ষ্য করিয়া দেখিতেছিল। কাল সারাদিন সে যেখানে ভোজ রান্না হইতেছিল সেইখানে একখানা পিঁড়ি পাতিয়া বসিয়া কাটিয়া দিয়াছে। সন্ধ্যার পর হইতে বারান্দার এক কোণে একটা টুলে ঠায় বসিয়া থাকিয়াছে অনেক রাত অবধি। বাড়ির লোক অথবা নিমন্ত্রিতেরা কেহ কথা কহিলে কথার জবাবও দেয় নাই। আজ সকালে অনেক দেরিতে উঠিয়া নীরবে প্রাতকৃত সারিয়া চা জলখাবার খাইয়া বাহিরে আসিয়া বসিয়াছে। চা সে কোনোদিন খায় নাই, আজ চাহিয়া খাইয়াছে। সকলে একটু অবাক হইয়া ভাবিতেছে যে না জানি এ আবার তার কোন নতুন ধরনের পাগলামির পরিচয়। তামাক টানিতে টানিতে সে কি ভাবিতেছিল সেই জানে। পুচকি আসিয়া অত্যন্ত উত্তেজিতভাবে বলিল, বাবা বাবা, শিগগিরই এসো, দেখে যাও কি কাণ্ড হয়েছে। কি হয়েছে রে পুচকি? হুঁকা রাখিয়া ব্যস্তভাবে পতিতপাবন উঠিয়া দাঁড়াইল। পুচকির সঙ্গে উঠোনে আসিয়া দেখিতে পাইল উঠোনের এক কোণে যাদব শাবল দিয়া মাটি খুঁড়িতেছে। আর চারিদিকে দাঁড়াইয়া হাঁ করিয়া সকলে তাই চাহিয়া দেখিতেছে। কাছে গিয়ে পতিতপাবন জিজ্ঞাসা করিল, কি হয়েছে রে যদু? যাদব বলিল, বাবা, তোমার সেই 2000 টাকা খুঁজে পেয়েছি। বাঁশ খুঁজবে বলে কানাই এখানে গর্ত করছিল। হঠাৎ কিসে যেন শাবল লেগে শব্দ হলো টং। বলিতে বলিতে গর্তের ভিতরে হাত ঢুকাইয়া যাদব একটা বড় কাঁসারের ঘটি বাহির করিয়া আনিল। ঘটির মুখ শিলমোহর করা। এর মধ্যে তোমার সে 2000 টাকা রেখেছিল তো? পতিতপাবন খানিকটা হতভম্বের মতো বলিল, আমার সেই 2000 টাকা? এর মুখের দিকে তাকায় পতিতপাবন, ওর মুখের দিকে তাকায়, ভ্রু কুচকাইয়া কি যেন ভাবিবার চেষ্টা করে। আমার সে টাকা এখানে কোত্থেকে আসবে? সে টাকা তো ব্যাংকে জমা দেবার সময় চুরি গিয়েছে। সকলে স্তম্ভিত বিস্ময়ে পতিতপাবনের মুখের দিকে চাহিয়া রইল। যাদব শুষ্ক মুখে বলিল, তুমি যে বলে টাকা পুঁতে রেখেছ? পতিতপাবনের কুচকানো ভ্রু আরও বেশি কুচকাইয়া গেল। সে চিন্তিতভাবে বলিল, বলি নাকি, আমারও ওই রকমই একটা কথা মনে হচ্ছিল। মাথাটা আমার যেন একটু কেমন কেমন লাগছিল কদিন থেকে। আমার
অসুখ বিসুখ কিছু করেছিল নাকি রে? যাদব উঠিয়া দাঁড়াইয়াছিল। সেখান হইতে সোজা দেখা যায় নতুন বউ মস্ত দেহখানি লইয়া কৌতূহল ভরে ঘরের চৌকাঠের কাছে আসিয়া দাঁড়াইয়াছে। মোটা মোটা আঙুল দিয়া ঘোমটা ফাঁক করিয়া উঠানের ব্যাপারটা চাহিয়া দেখিতেছে। যাদবের চোখের উদ্ভ্রান্ত দৃষ্টি একবার চারিদিক ঘুরিয়া আসিতে দুচোখ তার হয়ে উঠিল জবা ফুলের মতো টকটকে লাল। বাপের মুখের দিকে কট কট করিয়া তাকাইয়া দাঁতে দাঁত ঘষিয়া সে বলিল, অসুখ? তোমার মতো লোকের আবার অসুখ হয়? সব তোমার ঢং। আবারও একদিন অন্য ছুতায় ও ভিন্ন পরিচয় সেই ডাক্তার যাদবের সংবাদ লইতে গৃহে উপস্থিত হইলেন। তিনি দর্শন করিয়া বলিলেন, হঠাৎ মনে প্রবল আঘাত লাগিলে যে উন্মাদনা উদয় হয়, তাহা সাধারণত চিরস্থায়ী নয়। কালের সঙ্গে সঙ্গে আপনি ক্রমে ক্রমে লঘু হয় ও প্রশমিত হয়। এইরূপ বহু দৃষ্টান্ত রহিয়াছে। একবার আকস্মিক আঘাতে যে ব্যক্তি সম্পূর্ণ উন্মাদ হইয়া পড়িয়াছিল, পুনরায় এক অন্য আঘাতে সেই ব্যক্তি তদ্রূপ হঠাৎ পুনঃ সুস্থ ও স্বাভাবিক হইয়া উঠিয়াছিল। পতিত পাবন বুঝি সেই উন্মাদ ব্যক্তির কাহিনী শুনে নাই? সিঁড়ি দিয়ে নামিবার সময় পা পিছলাইয়া মাথায় আঘাতপ্রাপ্ত হইয়া যে অজ্ঞান হইয়াছিল 3 দিন, পরে জ্ঞান ফিরিবার পর হইতে সে একেবারেই সুস্থ ও স্বাভাবিক হইয়া উঠিল। বড় অদ্ভুত ও আশ্চর্য জিনিস মানব মস্তিষ্ক। একেবারে খাপছাড়া, দুর্বোধ্য, রহস্যে ঘেরা। কিসে যে কখন কি হয় তাহা বলিবার সাধ্য কোনো মানবের নাই। এতক্ষণ আপনারা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এক ভিন্ন ধারার ছোট গল্প মাথার রহস্য, অনলি অন যুগলবন্দি ইউটিউব চ্যানেল। গল্পটি এবং আমাদের প্রচেষ্টা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনাদের প্রিয়জনদের সাথে। আপনাদের মতামত আমাদের কাছে খুবই মূল্যবান, তাই আমাদের প্রচেষ্টা এবং উপস্থাপনা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এটি আমাদের আরও উৎসাহিত করবে এবং অনুপ্রেরণা যোগাবে আপনাদের কাছে আরও ভিন্ন ধারার গল্প শোনাবার জন্য। আরও নিয়মিত ভিন্ন ধারার গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল যুগলবন্দি। আমরা অঙ্গীকারবদ্ধ আপনাদের সকলকে নিয়মিত বিভিন্ন লেখকের কাহিনী শোনাতে। তাই দেখা হচ্ছে খুব শীঘ্রই শব্দের সুরে গল্পের জগতে। ভালো থাকবেন সবাই।